মিনিস্টার আশমিন জৈন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আশমিন জৈন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়েছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবতই আশমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল আশমিনকে। আশমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাগ করলে কানমলা দেবে। ভালো বাচ্চারা এইসব করে না, কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আশমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আশমিনের দিকে তাকালো। সে এখন ফোনে এঞ্জেলো গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকে কটমট করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আশমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাচুমাচু করে বলেছিল, স্লিপ অফ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে চলে এসেছে। আমার ছোট বোনের মতো, আজ থেকে এ তোমার ননদ, ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আশমিন। সেদিন থেকেই সে এঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আশমিন 100% শিওর নূর তাকে দিয়েই বাচ্চার ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভির ভয়ার্ত গলা শুনে মুখ কুঁচকে ফেলল আশমিন। মনে হলো কেউ তাকে 1 গ্লাস নিমের পাতা খাইয়ে দিয়েছে। আশমিন বলল, তুমি একপাক্ষিক কথা বলছো সান। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসীগুলোর চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বউয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও তো একটা করে এনআইডি কার্ড আছে, তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে? সানভি চোয়াল ঝুলিয়ে না বোধক মাথা নাড়ল। আশমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউকে খুঁজতে যাই, না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে, এত অনাচার চোখে দেখা যায়? আশমিনকে বের হতে দেখে রিসেপশনে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার, এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভির কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে এসে বসে থাকো, আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে গেল। তাকে আবার শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সারাদিন কান্নাকাটি করে? আজব তো। আশমিন এই ফাঁকে আরেক রাউন্ড এঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরো কিছু সময় আছে, এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। লুবানা বলে উঠল, জরুরি কাজে আপনাকে কি দরকার? মিস্টার সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব, তখন ঝুলে থাকেন আজীবন। ওদের তর্কের মাঝেই মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকেরা নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটেছে আশমিনের পিছনে পিছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো, চুপচাপ গাড়ি চালান। আশমিন কড়া চোখে তাকাতেই সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ত থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে আছে। সানভি সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। নেহাতি তার টনসিল ফুলে যায়, তাই যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলেই সে কুকুর খুঁজতে বের হবে। কোন পাগলা কুকুরের কামড় খেয়ে যে এই চাকরিতে এসেছিল তাকেও খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে। সে তার কি ক্ষতি করেছিল, এর একটা হেনস্থা হওয়া দরকার। সানভির ভাবনায় ছেদ পড়ল আশমিনের ডাকে। আশমিন বলল, এখানে গাড়ি থামাও সান। গাড়ি থামাতেই আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়েই চলে গেল। সানভির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছেড়ে চলে গেল ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিংস হলো। সে দুঃখী দুঃখী গলায় বলে উঠল, দেখলে শাবানা, স্যার আমাকে না নিয়েই চলে গেল, এখন আমি কি করব?
লুবানা বিরক্ত হয়ে বলল, আসেন গলাগলি ধরে কাম দিই। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার ইজ্জত আর থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নেবে। আধা ঘন্টার মধ্যেই আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটাই। আশমিনকে দেখে অমিত দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভেতরে কয়জন আছে? অমি বলল, 20 জন আছে। আশমিন বলল, আমার বইয়ের কি অবস্থা? অমি ভয়ে ভয়ে বলল, চেয়ারে বেঁধে রেখেছে। আশমিন বলল, তাই? ভেতরে গিয়ে সব কয়টাকে বেঁধে ফেলো তো। আমার প্রেম পাচ্ছে। বইয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমির ভেতরে ঢোকার কয়েক মুহূর্ত পরেই গোলাগুলি শুরু হলো। অমি শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব ভালোভাবেই আহত হয়েছে। বাহাদুর বাঁ হাতে গুলি খেয়েছে, তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় শুট করে দিল সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসল সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের ওপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতের আঙুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, নইলে সব কয়টাকে আজ কিবা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথেই নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াচড়া করছে না। এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি। আম টেকিং রেস্ট। মরে গেলে হাড়গোড় একটাও আস্ত রাখবো না কিন্তু। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নইলে তোদের অবস্থা ওর চেয়েও খারাপ হবে। আমার বউরে বস্তায় ভরা। ভাবলাম বউরে এসে চেয়ারের সাথে বাধা দেখবো, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোরা আমার বউরে কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখছিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বলো। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দেব। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। 2 ঘন্টা হতে চলল। আশমিন তখন থেকেই থম মেরে বসে আছে। 8 মাসেই সিজার করে ফেলতে হচ্ছে নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না। টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত হতে শুরু করে। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরেই আশমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ব্লিডিং বন্ধ না হওয়ায় এখনই সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশমিন অমিদের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশমিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে আসে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশমিনের কোনো মাথা ব্যথাই নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশমিনের ফোন বাজতেই কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। বাহাদুর বলল, নাফিজা ম্যামের খবর পেয়েছি। আশমিন বলল, আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। বাহাদুর আমতা আমতা করে বলল, এদের কি করবো স্যার? আশমিন বলল, মেরে দাও। এগুলোকে এতগুলো পিস করো যেন বোঝা না যায় এরা মানুষ ছিল। আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে ঢোক গিলল বাহাদুর। সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। আশমিন আবার বলল, মরার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে। এদের হদিস যেন কাকপক্ষীয় টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশমিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল।
অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইল। সানভি আশমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিলেও আশমিন সেখানে যায়নি। তার ভেতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। হুট করে বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশমিন। অপারেশন থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কাধাক্কি করতে লাগলো। অমি এসে আগলে ধরল আশমিনকে। আশমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ সে নিজেকে সামলে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত শান্তি নেই। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আশমিনকে অমি ধরে রাখতে পারছে না। আশমিনের শক্তির সাথে তার মতো দুটো অমিও কিছু না। সানভি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। আশমিন হুঙ্কার দিয়ে বলল, দরজা খোলো, আমি ভেতরে যাব। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এইভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিন নার্সকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তাদেরকে কাজ করতে বলে নূরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বুকের ব্যথাটা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারিদিকে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না, এখন নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বইয়ের সিজার দেখে সে বুক ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজেই ধ্যান ফিরল আশমিনের। বুকের ব্যথা ভুলে সে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা, রক্তে মাখামাখি তাদের শরীর। পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিইউতে নেওয়া হবে। ওখানেই 15 দিন রাখার পর তাদের মায়ের কাছে দেওয়া হবে। আশমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা তাদের নেই। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটাইজ করে আবারও তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সের কোলে দিয়ে দিল। ডাক্তার বলে উঠল, অপারেশন হয়ে গেছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু... শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা কমে যাবে। অমি, সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানভি লুবানার বাচ্চামু দেখে হালকা হাসল। রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো শাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছ, একটু পর গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। যত সব ফালতু। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে মুচড়ে মুচড়ে ধুয়ে দেব। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? সানভি শ্বাস ছেড়ে বলল, আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। অমি অবাক হয়ে বলল, মানে? সানভি বলল, লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হাসপাতালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের ক্লান্তি আর চিন্তায় শরীর পাহাড় ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছুই বলতে ইচ্ছে করল না। কামিনী চৌধুরীর ওপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একেই বুঝি ভালোবাসা বলে। আশমিন বলল, বউ ছেড়ে আসতে মন চাইল? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে, যে নিজেই সারাদিন বউয়ের আগে পিছনে ঘুরঘুর করে? আশমিন আবার বলল, ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? আশমিন বলল, ভালো। আমজাদ চৌধুরী বলল, আমার নাতনিরা কেমন আছে? আশমিন বলল, আলহামদুলিল্লাহ ভালো আব্বু। এই এতটুকু হয়েছে। আশমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়ায় এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কয়টাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি।
কার কলেজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। আমজাদ চৌধুরী ভ্রু কুঁচকে বলল, ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছ, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আশপিন বলল, ওরা তো চুনোপুটি আব্বু, রাঘব বোয়ালদের ধরা এখনো বাকি, সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করব। আমজাদ চৌধুরী বলল, আচ্ছা বাদ দাও, ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, একটু রেস্ট নাও। আশমিন বলল, 2টা মেয়ে পৃথিবীতে আনার 4টিখানি কথা তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়েও ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধুলিসাৎ করে দিলে। এই জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্যই বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে নিজেকে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকেই নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সেই মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতের দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ, আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হয়েও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড়, সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও শোনা, একটু সুস্থ হলে পরিদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটা চুমু খাও, আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনো অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোককে পিটিয়ে হাতের সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরের খেয়ে ফেলা লুক দেখে আশমিন এদিক ওদিক তাকালো। গলা ঝেড়ে দুঃখী গলায় বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি। ধারণা আছে তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজাটা লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি, হিসেব আছে? আর তুমি এখন আমাকে চোখ দেখাচ্ছ? মানবতা আজ কোথায়? আজকেই মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এলিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও, না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছে আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়াই চলতে থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখেই বিজয়ের হাসি হাসল আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এইটাকেই বলে প্রতিভা। বউকে চুপ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে মেসেজ করল বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথাও ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনে ঘাপটি মেরে বসে আছে। অমিকাল সারাক্ষণ এখানেই ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নেবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখ মুখে ক্লান্তির ছাপ ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। সানভি বলল, আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন, খাবার রেডি আছে। একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার, প্লিজ। সানভির করুণ গলা শুনে মলিন হাসল আশমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করে না সান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেব সান? সে আমাকে কষ্ট দিক, আঘাত করুক, আমি মেনে নেব, কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না। এটা আমি কিভাবে সহ্য করি বলো তো? আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসায় এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শুধু অবহেলায় পেয়ে গেলাম, বুঝলে? আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়। পুনরায় একই জায়গায় আঘাত করলে কি করে ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব। আশমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পেছনে। আশমিনের প্রতিটি নির্ঘুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠত আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভির। নূরের প্রতিটি কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলেও সানভি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষপান করছে। মাঝে মাঝে সানভির খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায়, কেঁদেও কুল পাবে না। 15 দিন পর আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না।
তাই এখনও হাসপাতালেই আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেননি। মায়া বেগম কয়েকবার এসেছে। আশ্বিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশ্বিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আশ্বিনের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আশ্বিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিতেই নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আশ্বিন যেন এই কথার অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো দ্বিরুক্তি না করে বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি। আশ্বিন বলল, আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতেই নূরকে হেল্প করে মাথার পাশেই দাঁড়িয়ে রইল আশ্বিন। বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা নাড়িয়ে না বোঝালো। আশ্বিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আশ্বিনের খাপছাড়া ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানায় সে নিজের জীবনে শেষ হয়ে যাচ্ছে। আশ্বিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দেবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আর রইল আশ্বিনের স্বীকারোক্তি। আশ্বিনের মতো বদলোকের কোনো কথা ধরা মানে নিজের মাথা দেয়ালে মারা। আস্ত ইতর একটা। হঠাৎ আশ্বিন বলে উঠল, আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। এই ডাক্তার আমার বইয়ের পেট কেটে 2 ভাগ করে ফেলল। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো? বউ আমার, বইয়ের পেটও আমার। আর কাটলো কিনা ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিছু বলতে পারলাম না। না হলে আমি ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আশ্বিন জাইন চৌধুরীর বইয়ের পেট কেটে ফেলেছে। কি সাহস, ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশ্বিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আশ্বিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আশ্বিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আশ্বিন। তার লোক কল করেছে তাকে। নূরের জন্য সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসলো আশ্বিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নেবে তা হয়তো তার ধারণাতেও ছিল না।